দর্শকেরা তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আপনারা জানেন যে সারা দেশ একরকম উত্তাল কোটা বিরোধী, কোটা বাতিলের দাবিতে। আজও রাজধানীতে বিভিন্ন সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রেলপথ, সড়ক পথ অবরোধ করেছে। এই বিষয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আলোচনার বিষয়ে কোটা আন্দোলন, প্রেক্ষাপট ও বাস্তবতা, এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন জুলফিকার আলী মানিক, অনুসন্ধানী সাংবাদিক। আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে আছেন অ্যাডভোকেট আভয়না রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট। জুলফিকার আলী মানিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটু আপনার দৃষ্টিতে এই যে আবারও এই যে এরকম একটা বড় পরিসরের আন্দোলন, কোটা আন্দোলনের যৌক্তিকতা আসলে কীভাবে দেখেন? মানে হঠাৎ করেই আমরা দেখলাম যে আবারও কোটার আন্দোলনটা এত বড় পরিসরে চলে আসছে 18 সালের পরে, যেটি আদালতে বিচারাধীন। মানে এই আন্দোলনের তো উদ্ভবটা ঘটেছে হাইকোর্টের যে এই অতি সাম্প্রতিক যে রায়টার উপরে, যে রায়টা মূলত হচ্ছে সরকার 18 সালেই যে পরিপত্র জারির মাধ্যমে কোটা সিস্টেমটাই একদম উঠিয়ে দিয়েছিল সরকারি চাকরিতে। হাইকোর্ট বলেছে যে ওই আদেশটা বৈধ নয়। ওইখান থেকে তো বৈধ নয় মানে হচ্ছে কোটাটা ফিরে আসলো। সো এখন যেটা হয়েছে, ওইখান থেকে আন্দোলনের শুরু। এখন 18 সালে যখন সরকার কোটা বাতিলের ঘোষণা দিল, তখন কিন্তু যে আন্দোলনটা ছিল কোটা সংস্কার। এখন সরকার যেহেতু এক ধাপ আগে বাড়িয়ে বাতিল করে একটা দারুণ জনপ্রিয় ক্ষেত্র তৈরি করে ফেললো, সো এখন ওই বাতিল করার পরিপত্র বাতিলের পরে কোটাটা ফিরে আসছে। সংস্কারের দাবিটা এখন চলে গিয়ে আসছে যে না, এইটা বাতিল করে দিতে হবে। তা এখন যেটা হচ্ছে, এইটা হচ্ছে উদ্ভবের জায়গা। তো দুইভাবে দেখা যায়। একটা হচ্ছে যে দেখেন, এটা নিয়ে কিন্তু আগে 13 সালের দিকে সুপ্রিম কোর্টের একটা রায় আছে, যেখানে রায়ের আদেশ আছে, পর্যবেক্ষণ আছে। সেখানে পর্যবেক্ষণে 30% কোটা রাখার ব্যাপারে একটা কোর্টের আছে, যে এটা রাখাটা বাঞ্ছনীয়। তো এখন ওইটার ওই রকম একটি রায় থাকার পরে কোটা একদম বাতিল করা, পরিপত্র জারি, আবার এটা হাইকোর্টে বাতিল হওয়া, কারণ এখানে একটা লিগ্যাল একটা আদালত পাড়ায় কিন্তু এই ব্যাপারে বেশ কিছু লিগ্যাল ব্যাপার আছে, মানে আইনি পর্যবেক্ষণ এবং আদেশ, সেইগুলোকে তখন মাথায় না রেখে ওই আদেশটা দিয়ে বাতিল করে দেওয়ার কারণেই কিন্তু এখন ওই আদেশ বাতিল হয়ে গেল। এখন যারা আসছে ছেলেমেয়েরা, তারা তো আগে কোটা সংস্কারের জায়গায় ছিল, হয়তো এখন সব নিউ জেনারেশন ছেলেমেয়ে 6-7 বছর পরে এখন তারা আবার বাতিল চাচ্ছে। কালকে শুনলাম আবার এক পক্ষ বলছে না, বাতিল না, এটা সংস্কার। এই যে একটু জানতে চাই, সেটা হচ্ছে এক এক গণমাধ্যমেও এক এক রকম আপনি দেখছেন, এবং তাদের মধ্যেও এক এক রকম কথা। এই যে ধরেন সংস্কার না বাতিল, কতটুকু সংস্কার, এই বিষয়গুলো আরেকটু পরিষ্কার হওয়া দরকার বলে মনে হয়। আমার মনে হয় তাদের কাছেও তথ্যের একটা বিভ্রান্তি আছে। কারণ হয় কি, আমাদের এখানে যখন মানে এই ধরনের আন্দোলন যখন হয়, আউট অফ ইমোশন, আবেগের বশে কিন্তু সবাই নেমে আসে, তখন আবেগটাই প্রাধান্য পায়, তথ্যটা কিন্তু তখন খুব গৌণ থাকে। কিন্তু এই ছাত্রছাত্রী যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমরা তো একটু আশা করি যে তারা একটু সংবিধানের কি বিধান আছে, সরকারের কি নির্বাহী ক্ষমতা আছে, আদালতে কি রায় আছে, এবং যে ঘটনার প্রেক্ষিতে আমরা রাস্তায় নামছি, এই ঘটনাটায় আদালতের কি কি সুযোগ আছে, এবং এই জিনিসগুলি একটু তথ্য থাকলে হয় কি, তাদের বক্তব্যেরও কোনো অসঙ্গতি থাকে না। কারণ এটাও বিভ্রান্তি তৈরি করে। এক পক্ষ সংস্কার বলছে, এক পক্ষ এতদিন বাতিল বলছিল। ফলে ওই জায়গাটায় যেটা হচ্ছে যে ছাত্রছাত্রীদের তাদের একটা ইমোশনাল একটা আউটবাস্ট হতে পারে, সেটাকে আমি কোথাও করছি না, অসম্মান করছি না, কিন্তু তাদের মধ্যে একটা তথ্য এবং জ্ঞানের একটা জায়গা থাকলে হয় কি, তাহলে তাদের প্রতি মানুষের একটা ওই জায়গাটা পরিষ্কার থাকে যে আপনারা কি চাচ্ছেন এবং কিভাবে। ফলে আমি মনে করি তাদের ওই জায়গাটা একটু বোঝা দরকার যে এখানে আদালতের একটা ভূমিকা আছে, যেই জায়গাটায় আদালতের কিছু বিষয় একদম আদালতেই লড়তে হয়, যে এখানে আইনজীবী আছে, লিগ্যাল জায়গাটা। অ্যাডভোকেট আভয়না রাজ্জাকি, একটু শুনতে চাই, মানে 18 সালের পরে 4-5 বছর, 5-6 বছর পরে আবারও ভাই যে কথাগুলো বলছে সেটার সাথে আমি দ্বিমত করছি না। মানে যেটা বলছেন যে সবকিছু সুন্দর মতই হওয়া উচিত, শান্তিপূর্ণভাবে, বা আদালতের ব্যাপার আছে, সেগুলো সবাই সবকিছু বিবেচনা করে কি কি পারমিট করে, আইনে কি করে না তার ভিত্তিতে করা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি সিম্পলি আজকে যে ছাত্রগুলো মাঠে আছে তাদের সাথে কম্পেয়ার করেন, আর আমরা যদি গার্জিয়ান লেভেলে থাকি, গার্জিয়ান লেভেলে উনি একটা গার্জিয়ান লেভেল, আমি একটা গার্জিয়ান লেভেল, বিচারপতির একটা গার্জিয়ান লেভেল, প্রধানমন্ত্রী গার্জিয়ান লেভেল, তাদের মেধা, তাদের চিন্তা চেতনার বাচ্চা, ওদের চিন্তা চেতনা কিন্তু কখনোই এক নয়। এখন আপনি বলেন 18 সালে যখন এই প্রজ্ঞাপনটা দেওয়া হলো, যখন কোটা বাতিল করা হইল, সরকার করেছেন,
সংস্কারের দাবিতে, কিন্তু পুরা কোটাই বাতিল হয়ে গেল। ঠিক আছে, এই যে সংস্কারের দাবিতে পুরা কোটাটা যখন বাতিল করে দেওয়া হলো, বাতিল করার পরে এই কোটাটা বাতিল কিন্তু করা হয়েছে ইসের মুখে, চাপের মুখে, আন্দোলনের মুখে হয়েছে। কিন্তু বাতিল করার পরে কিন্তু আন্দোলন হয় নাই। অর্থাৎ যারা বঞ্চিত হইল এই কোটার থেকে, আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান তো নাই, যারা নাতি টাতি যদি আমরা ধরি, তারপরে নারী সমাজ, আর তারপরে প্রতিবন্ধী সমাজ কিংবা জেলা কোটা সমাজ, সেই আন্দোলন কিন্তু আমরা দেখি নেই যে ব্যাপক আন্দোলন, কোটা বাতিল চলবে না, পুনর্বহাল করো, এটা কিন্তু আমরা দেখিনি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বাতিল করলাম 18-তে, ফলোয়িং ডেতে কিন্তু যেদিন প্রজ্ঞাপন জারি হইল তার পরের দিন কিন্তু আপনার রিট হয়নি। 1। 2, এই পরিপত্র বা প্রজ্ঞাপন জারি করার পরে 3টে বিসিএস হয়ে গেছে, 41, 42, 43 সম্ভবত। তাহলে এই কোটা বাতিল হওয়ার পর 3টে বিসিএস যখন হইল, সেটা কিন্তু ওই পরিপত্রের ভিত্তিতেই হবে। কিন্তু হঠাৎ করে 21 সালে এসে কেন এই রিট হলো? কারণ বাতিল হওয়ার পর তো 3 টার্ম সবাই মেনে নিছে, যা এই কোটা বাতিল করার পর যাদের বিপক্ষে তারাও তো মেনে নিছে। তাহলে 21 সালে কেন? 21 সালে মামলা হলো, আর জাজমেন্ট হইল গিয়ে আপনার এই 24 সালের 5ই জুন। 5ই জুনের পরে আমি চলে গেলাম চেম্বার জাজের কাছে। চেম্বার জাজ বলল এটা ফুল কোর্টে নিয়ে যেতে। সেটা হলো 4 তারিখে, 4-7 জুলাইয়ের। সেখানে কি করা হলো, আপনারা আপিল করেন, আমি দেখব, ফাইন। এবং প্রধান বিচারপতির কথা বলছিলেন, আন্দোলন করে কি কোর্টের রায় বদল করতে চান? আপনার বোধহয় খেয়াল আছে নিশ্চয়ই। এই কথাটা তো আমি যদি সাধারণ লোক হিসাবে নেই, এটা তো আমি তো আপিলই করিনি এখন পর্যন্ত, আপিল করব। যে আন্দোলন করে পরিবর্তন করতে চান, এটার ভিতরে ইঙ্গিত আছে। তার মানে হচ্ছে যদি এখন মনে হয় যে পরিবর্তন করতে, তার মানে মনে হচ্ছে রেজাল্টটা অলমোস্ট সেম থাকবে, হাইকোর্টের মতোই থাকবে। কারণ আন্দোলনের মুখে পরিবর্তন করতে চান, মাঠে তো আন্দোলন আছে। আবার অ্যাপিল করতে গেছে কেন, অ্যাটর্নি জেনারেল কিন্তু বলছে আপিল করবে। অ্যাটর্নি জেনারেলটাকে সরকারের পক্ষের লোক, আর আপিল করতে যাওয়ার মানে কি, ওই যে কোটা বাতিল করছে সেটাকে সাপোর্ট করতেছে। তাহলে আপনার এই অ্যাটর্নি জেনারেল এবং মাঠের যে আন্দোলন, দুটোতে একত্র হয়ে গেল, এক হয়ে গেল। মাঠে বলতেছে কোটা বাতিল করো, ইনি বলতেছেন অ্যাপিল করবেন। অ্যাটর্নি জেনারেল অ্যাপিল করার মানে হচ্ছে যে আমি হাইকোর্টের জাজমেন্টটা মানি নাই, নাহলে তো আমার অ্যাপিলের প্রশ্ন নাই। তাহলে আপনি দেখেন সরকারের মধ্যে কিন্তু এখন সরকার আর অ্যাটর্নি জেনারেল এক হলো না, ভিন্ন মত আসতেছে। আমার না, সরকারও তো বলছে যে আপিলের বিষয়ে বলেছে, এবং বলেছে যে উচ্চ আদালতের রায় পর্যন্ত এখন আসেন, উচ্চ আদালত পর্যন্ত রায় করবেন। আজকে যে মাঠে যে ঘটনাটা ঘটতেছে, আমি তো ট্রেডিশনাল একজন লয়ার হিসেবে বলি, আমি খুব দাবি রেখে বলতেছি, যখনই আপনি আপিলের কথা বলবেন তখনই আপনার নিম্ন আদালতের যে রায়টা, সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্ট নিম্ন আদালত, সেখানে যদি আপনি এটা স্টে না করেন, তাহলে তো এটা তো আপনি কিছু হচ্ছে না, এটা তো চলমান। সুতরাং এটা নর্মাল করছে স্টে, এবং একটা স্টে হলে কি হইতো, ছাত্রগুলো মাঠে থাকতো না, আন্দোলনটা মাঠে থাকতো না। আমি গত 14 বছরে দেখেছি এই সরকারের কাছ থেকে আন্দোলন করেও কিছু নেওয়া যায়নি। মাঠে পুলিশ ছিল, আন্দোলন করে কিছু নেওয়া যায়নি, কিন্তু কোটা পদ্ধতিটা বাতিল করার আন্দোলনের মুখে। আবার হাইকোর্টের জাজমেন্ট দেওয়ার পর মাঠে নেমে আন্দোলন করবে, পুলিশ নির্বিকার থাকবে, আমি দেখি নাই গত 14 বছরে। কারণ আমরা যখন দেখেছি যে আন্দোলন এখন পর্যন্ত ঠিক আছে, এখন ঠিক ব্যাঠিক শান্তিপূর্ণ কখন? আজকে পুলিশ ব্যারিকেড ভেঙে গেছে, আমি তো পুলিশ শান্ত থাকতে দেখিনি। কেন বলছি, আমি যখন কিশোর ছাত্রছাত্রীরা মাঠে নেমছিল হেলমেট ইয়েতে, আপনার নিরাপদ সড়কের নামে যখন কাগজ চেক করতে নামছিল, আপনার খেয়াল আছে নিশ্চয়ই, আমি নিজে রাস্তায় রিপোর্টিং করেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি গুড জব। এটা ছিল শিক্ষণীয়। সেখানে আমরা দেখছি পুলিশের পাশে হেলমেট বাহিনীকে পিটিয়ে তুলে দিছে। তাহলে সেখানে আজকে আন্দোলনটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে না, একটু এখানে আমার একটু প্রশ্ন। এবারও ধরুন গত বিভিন্ন আন্দোলনের সময়ও রাজনৈতিক বিষয়গুলো সামনে চলে আসে। ধরেন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে এখানে বিএনপি বা বিরোধীরা ভর করছে এই আন্দোলনের উপরে। আজকেও বিএনপি মহাসচিব বলেছেন যে এখানে বিএনপির ইন্ধন নেই, তবে শিক্ষক এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এটা বিএনপি তো সাপোর্টই দিয়েছে এই আন্দোলনে। বিএনপি বলেছে যে আমাদের পূর্ণ সমর্থন আছে। তো ফলে এটা জিনিসটা হচ্ছে এখন যেটা হয় যে বিএনপি সাপোর্ট দিয়ে দিলে হয় কি, বা বিএনপি বা কোনো পার্টি, ওটার একটা পলিটিক্যাল কালার লেগে যায়।
পলিটিক্যাল কালার লেগে গেলে হয় কি তখন বিরোধটা চলে যায় পলিটিক্যাল এরিনায়। এটা কিন্তু ওই যে নিরাপদ সড়কের সময় 5 দিনের মাথায় গিয়ে এটাকে পলিটিক্যাল কালার লেগে হজবরল হয়ে গেছে। ফলে এগুলো হয় কি আমাদের এখানে অনেক সময় সাধারণ মানুষেরও যে অনেক কিছু আন্দোলন চলে আসে, ওটাকে পলিটিক্যালি ক্যাশ করতে গিয়ে ওই আন্দোলনগুলোকে সুন্দর আন্দোলন বা খুবই যৌক্তিক দাবির জায়গাগুলোকেও কিন্তু এলোমেলো করে ফেলা হয়। এখন এখানে আমি একটা কোর্টের জায়গাটাকে বলি, অ্যাটর্নি জেনারেল যখন সরকারের পক্ষে আপিল করেছেন কিসের এগেনস্টে, সেটা হচ্ছে হাইকোর্ট যে রায়টা দিয়েছে। সো হাইকোর্ট যে রায়টা দিয়েছে, হাইকোর্ট কি করেছে যে সরকারের ওই সার্কুলারটা, প্রজ্ঞাপনটা, পরিপত্রটা অবৈধ করেছে, অর্থাৎ কোটা বহাল থাকবে। তাহলে উনি যখন আপিল করতে গেলেন তার মানে কি, উনি তো আসলে সরকারের প্রজ্ঞাপনের পক্ষে উনি দাঁড়িয়েছেন, অর্থাৎ উনি কোটা বাতিলের পক্ষে। এখন অ্যাটর্নি জেনারেল উনার ডিফেন্স মানে উনার বলছে। আজকে যদি আপনি আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারির একটা বক্তব্য দেখেন, সেখানেও কিন্তু উনি বলতে চেয়েছেন আমরা তো আন্তরিক বলেই আবেদন করেছি কোর্টে, অর্থাৎ কিসের আন্তরিকতা ওনাদের, যে ওনাদের প্রজ্ঞাপন যে কোটা থাকবে না। ফলে এখানে সরকারের স্ট্যান্ড একরকম, অ্যাটর্নি জেনারেল তো অবশ্যই রাষ্ট্রপক্ষ সরকারকে, কিন্তু একটা জিনিস একটু আমাদের মানে উনি তো আইনজীবী, উনি আমার থেকে আইনের জিনিসটা ভালো বলবেন যে 21 সালে যে 6 জন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করলো সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে, তারা কিন্তু আবেদনের তাদের একটা গ্রাউন্ড হচ্ছে যে এই বিষয় নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আছে 13 সালে। ওই জাজমেন্টের পরে সরকার কি নির্বাহী আদেশে এই জিনিসটা বাতিল করে দিতে পারে কিনা, ওই জায়গাটাই তারা গ্রাউন্ড তৈরি করে কোর্টের কাছে গিয়েছে। কোর্ট ওটা তার মতো বিচার করে জাজমেন্ট দিয়েছে। এখন এটাই তো আর ফাইনাল জাজমেন্ট না, এটা অ্যাপিলেট ডিভিশন। এখন অ্যাপিলেট ডিভিশন তো আজকে যেটা দেখলাম যে অ্যাটর্নি জেনারেল, যেটা সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ বলে দিয়েছে যে পূর্ণাঙ্গ জাজমেন্ট নিয়ে একটা ফুল বেঞ্চে রেগুলার অ্যাপিল ফাইল করতে। সো ওই পূর্ণাঙ্গ জাজমেন্টটা আসলে রেগুলার অ্যাপিল ফাইল করলে তারপরে যেটা হয়, আমি একমত যে অভিভাবকরা যেভাবে বুঝবে বাচ্চারা ওইভাবে বুঝবে না, কিন্তু আমি মনে করি টিচার, অভিভাবকদেরও একটু দায়িত্ব আছে যে বাচ্চাদেরকে কখনো কখনো কিছু জিনিস লজিক্যালি বোঝানো। কারণ অযৌক্তিকভাবে যদি কিছু একটা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের শিক্ষার্থীদের তো ম্যাচিউরড বলবেন, আমি তো ম্যাচিউরড বলতে চাই। আমি যখন বাচ্চা বলার সুযোগ আছে কিনা, না বাচ্চা বলার সুযোগ নেই অবশ্যই, গার্জিয়ানের তুলনায় বাচ্চা না, গার্জিয়ানের সাথে কম্পেয়ার করার দায়। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে বা মেয়ে যথেষ্ট ম্যাজিক 18+, তার তো ম্যাচুরিটি লেভেলটা অন্য। ইভেন এই বয়সের বাচ্চারা নিজেকে বাবা মার চেয়ে বেশি বিজ্ঞ মনে করে, ফলে বাবা মার কথা তারা শুনতে চায় না, মনে করে আমার কথা বাবা মা শুনবে। ওই আর্গুমেন্টে যাচ্ছে না, কিন্তু বলছি তাদের কাছে একটু নলেজের ম্যাচুরিটি চাই। একটা ছোট বিরতি নিয়ে আসবো আপনার কাছে। দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান, আছেন আমাদের সঙ্গে দুজন, জুলফিকার আলী মানিক, আছেন অ্যাডভোকেট আবহাওয়ার রাজ্যকে। কথা বলছিলাম কোটা আন্দোলনের প্রেক্ষাপট ও বাস্তবতা নিয়ে। অ্যাডভোকেট আবহাওয়ার রাজ্যকে আসতে চাই একটু, সেটি হচ্ছে যে এখন তাহলে এটার সমাধান আসলে আপনি কি দেখছেন? এই আন্দোলনের মাধ্যমে সমাধান হবে? দেখেন, আন্দোলনের মাধ্যমে সমাধান যদি চান আপনি, আমরা কখনো পাইছি কখনো পাইনি। আর একটা জিনিস হলো, দেখেন যে জিনিসটা জনদাবিতে তৈরি, আজকে ওবায়দুল কাদের বলেছেন যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে, যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কোনো কিছু না। ঠিক আছে, ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আদৌ কি আপিল হয়েছে? এখনো হয় নাই। কারণ সেদিন যখন কথা হয়েছে তখন অ্যাটর্নি জেনারেল বলছে জাজমেন্ট পাইনি, বললো পাবেন। আমাদের জাতিকে কিন্তু আপডেটেড রাখতে হবে এরকম সেন্সিটিভ ইস্যুতে। কেন মানিক ভাই, আমার এটা ডিমান্ড, যখন বলা হলো পাবেন, তার মানে আমরা ফলোইং ডেতে জানা উচিত ছিল জাজমেন্ট পাওয়া গেছে কিংবা জাজমেন্ট হয়ে গেছে। আমি তো জানবো না জাজমেন্ট কবে আসবে। আপনি বলে দিলেন জাজমেন্ট হবে, জাজমেন্ট পাবেন। আমি জাজমেন্ট যদি 6 মাসে না পাই তাহলে কি হবে? আবার জাজমেন্ট পাওয়ার পর আমি আপিল করার পর যদি আমার আপিলটাকে ধরেন অ্যাকসেপ্ট করলো, যেটা আপিল হিসেবে আমরা শুনবো, এটা যদি লম্বা সময় চলে যায় তাহলে কি হবে? কারণ আমরা তো গার্জিয়ান হিসেবে আমরা রেসপন্সিবিলিটি দেখতে চাই। সেটা হলো, এটা তো একটা সেন্সিটিভ ইস্যু, সেখানে খুব তড়িৎ গতিতে হওয়া উচিত। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? আমার কাছে তো মনে হচ্ছে না। কারণ আমরা এমন নজিরও দেখছি যে এই কোনো জায়গায় এমন আদেশ হয়েছে, সেই আদেশটা টাইপ করে ওই দিন সন্ধ্যার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এই বাংলাদেশি একটা আদালতের আদেশ অমুক XYZ এর কাছে। তো এটা তো সেন্সিটিভ ইস্যু, আজকে উত্তাল হয়ে যাচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে তারা আন্দোলন করতেছে। এটা দিয়ে যদি আমরা বুঝাই যে লিবার্টি দিচ্ছি, আন্দোলন করতেছে ইত্যাদি ইত্যাদি, দ্যাট ইজ নট দ্য ইস্যু। একটা সিম্পল স্টে অর্ডারে সমস্ত আন্দোলনগুলো থেমে যায়।
এবং তারপর আমরা মনে করি যে আমরা দায়িত্ব পালন করবো, তাহলে এক মাসের মধ্যে শুনতে পারি বিষয়টাকে। এক মাসের জন্য যদি এতদিন স্টে রইল, মানে প্রজ্ঞাপন জারি করার পর 2018 সাল থেকে এখন 21 সাল পর্যন্ত ছিল, সেখানে আর মাত্র একটা মাসের জন্য যদি আমরা ধরে, আমরা যদি সত্যিই চাই একটা স্টে অর্ডার যদি দেওয়া হয়, তাইলে কিন্তু আমাদের এই আন্দোলনটা দমে যায়, এই ছাত্ররা ঘরে ফিরে যায়। তারপর আপনি এক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলি। আই এম শিওর এটা দেওয়ার পর যদি আমি চ্যালেঞ্জ করলাম, সমস্ত আন্দোলন বন্ধ হয়ে যাবে। যে ঠিক আছে, এটাকে স্টে করা হইলো, ইন 1 মান্থ আমরা এটা শুনবো এবং জাজমেন্ট দেবো। আমি চ্যালেঞ্জ করি, এটা যদি কেউ এরপরে আমলে না নেয়, যাদের আমলে নেওয়ার ক্ষমতা আছে, অধিকার আছে, এবং যারা আমলে নিলে কৈফিয়ত চাবে না, তারা যদি না করেন, তখন এটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। জি, জুলফিকার আল মানিক, এটা কি এতটা সহজ মনে হয়? বা এটা একটা জিনিস আমি একটু বলি, মানে উনি আইনজীবী মানুষ, উনার আমার থেকে আইন আদালত মানে শতভাগ বেশি বুঝেন উনি, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যেহেতু কোর্ট রিপোর্টিং করেছি অনেক বছর, আমি একটা জিনিস বুঝি যে মানুষের অনেক রকমের দাবি, ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন থাকবে। কিন্তু আদালত তো আর আন্দোলনের দিকে তাকিয়ে আদালত চালাইলে তো মানুষ সবসময় রাস্তায় এসে আন্দোলন করে আদালতকে পরিচালনা করতে বাধ্য করবে। আদালত আসলে কোনো দিকেই তাকিয়ে কোনো কিছু চালাতে পারবে না। আদালত তার নিজের একদম অন্ধের মতো তার সামনে যা আছে মামলা, সেটাই চালাতে হবে। ফলে যেটাই যে সেন্সিটিভ মানছি, আন্দোলন সেন্সিটিভ, লোকের দুর্ভোগ, কিন্তু সেটা দিয়ে তো আদালতকে আপনি প্রভাবিত করলে তো তাহলে আর বিচারের যে অবজেক্টিভিটি, বিচারের যে নিরপেক্ষ, সেই জায়গায় তাহলে তো সবাই এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে, রাস্তায় নামো এবং আদালতকে বাধ্য করে এটা করে। না, এভাবে তো আইন বিচার আদালত চলতে পারে না কখনোই না। একটা আরেকটা জিনিস আমি বলি, দাবির জায়গাটা তো জানাতে পারবো। না, অবশ্যই দাবি জানাতে পারবেন, আমরা তো আবেদন করছি, দাবি অবশ্যই দাবি জানাতে পারবেন, কিন্তু যেটা বলা হচ্ছে যে সেন্সিটিভিটি বিবেচনা করে আদালত করবে, তাহলে তো আদালত তো সব আন্দোলনের দিকে তাকিয়ে আদালত চলবে, এরকম কোন সিচুয়েশন তৈরি করা উচিত না। কিন্তু মানুষের আন্দোলন এবং দাবি জানানোর অধিকার গণতান্ত্রিকভাবে তো শতভাগ আছে। আরেকটা যেটা উনি বলছেন যে জাজমেন্টটা কুইক, মানে আমরা তো এটাও জানি কোর্টে যে অনেক কোন জাজমেন্ট কখন রিটেন ফর্মে পাবো আমরা কিন্তু জানি না, রাইট? এখন জাজরা কি রাস্তার দাবির দিকে, আন্দোলনের দিকে তাকিয়ে জাজমেন্ট লিখবেন, নাকি ওনার জাজমেন্ট লেখার নর্মাল প্রসেসে লিখবেন, এটা তাদের ব্যাপার, এটা আমরা বলতে গেলে ঝামেলা আছে। কিন্তু আবার এটাও ঠিক, 2006 সালের একটি নির্বাচনের আগে আপনার মনে আছে 4-5 সালে ভোটার তালিকা নিয়ে কিন্তু একটা বিস্তর আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের ছিল যে ভোটার তালিকায় 1 কোটির বেশি ফেক ভোটার। তখন এই অ্যাপিলেট ডিভিশনেরই একজন জাস্টিস আজিজ সাহেব, বিচারপতি আজিজ, উনি ইলেকশন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, এবং এই সর্বোচ্চ আদালত ওই ভোটার তালিকা বিরুদ্ধে একটি রায় দিয়েছিল। উনাকে বারবার অনেক দিন ধরে সাংবাদিকরা বলেছে কি ডিসিশন হচ্ছে, উনি বলছেন আমি এখনো জাজমেন্টের কপি পাইনি। তখনও কিন্তু বাংলাদেশ উত্তাল ওই ফেক ভোটার নিয়ে, ওই নিয়ে। ফলে এই জিনিসগুলো কিন্তু আমাদের আছে, এই প্রবলেমগুলো। কিন্তু আমি যে জায়গাটা মনে করি ওদের যেমন আন্দোলনের অধিকার আছে, দাবির অধিকার আছে, কিন্তু আমি একটা জিনিস মনে করি এই যুগের বাচ্চাদের একটু বোঝা উচিত, কাউকে জিম্মি করে দুর্ভোগে ফেলে দাবি আদায়ের যে চর্চাটা আমাদের এখানে অতীতে আছে, এটা যে তারাই করছে তা না, এখান থেকে কিছু বিকল্প খুঁজারও দরকার আছে। আর একটু আমার মনে হয় বিষয়টা আইন, কোর্ট, সংবিধান, সরকার এই জায়গায় তো তারা কিন্তু এটা নিয়ে অন্য একটি প্রক্রিয়াও কিন্তু আমার মনে হয় প্রেশার তৈরি করতে পারার কথা ভাবতে পারে। কি প্রক্রিয়া ভাই? এটা আমি আপনি স্মারকলিপি দিতে থাকেন, আপনি এটা নিয়ে সংবাদপত্রে ক্যাম্পেইন করতে থাকেন, লেখালেখি করতে থাকেন, সাংবাদিকদের প্রেস কনফারেন্স করতে, অর্থাৎ আপনি দাবিটা ছেড়ে দিবেন না। এই যে নিরাপদ সড়কের যে ছেলেগুলি সরে গেল, আমি বলি রাস্তা থেকে যেটাই হোক, তারা কি অন্য কোনো প্রক্রিয়ায় এরপরে নিরাপদ সড়ক নিয়ে কোথাও কোনো কথা বলেছে না? আমি আপনাকে একদম বেশি ইম্প্যাক্টফুল, মানে শান্তিপূর্ণ আন্দোলন এরকম নাকি ধরেন এখন যে আন্দোলনটা হচ্ছে? শান্তিপূর্ণ আন্দোলন তো অবশ্যই, এখানে তো অশান্তিপূর্ণ আন্দোলন চায় না। আবার এটাও ঠিক যে রাজপথে আপনি যদি একটি মোবিলাইজ করতে না পারেন, তখন আবার কেউ এটাতে কর্ণপাত করতে চায় না। এই যে আমরা যে এত হইচই করছি জাস্ট বিকজ অফ রাজপথ ব্লক হয়ে আছে, এটা ওটা, এই বাস্তবতাও যে যদি আমাদের এখানে ন্যায্য দাবি সুন্দরভাবে শোনারও একটা থাকতো সুযোগ, তাইলেও কিন্তু মানুষ মনে করতো আমি দাবি দিচ্ছি, আমার সাথে আলোচনা করছে, আলোচনা করে যুক্তি দিয়ে। আমি মনে করি এখানে আলোচনার একটি ডায়ালগের একটি ডোর কিন্তু ওপেন করা দরকার।
আন্দোলনকারীদের সাথে এখন পর্যন্ত ওই যে আজকেও মানে এদের সাথে বসা হয়েছে বলে আপনার মনে হয় যারা আন্দোলন করছে এদের সঙ্গে? আমরা তো এখন পর্যন্ত বসার কোনো তথ্য পাইনি। এখন আনঅফিশিয়ালি বা এমনি থেকেও বসে থাকলে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তো জানতে চাই যে অফিশিয়ালি এখানে একটা ডায়ালগ ওপেন করছে। সেই যে আজকে টকশোতে বসে যে যা বলছেন এরও প্রয়োজন নাই। আপনারা যারা যার কাছে আপনারা বসে প্রকাশ্যে তাদেরকে এটা বুঝান, ওরা বেরিয়ে কথা বলুক। কারণ সেফ রোডের আন্দোলনের সময়ও তো বাচ্চাদের সাথে ডায়ালগ করা হয়েছে, তখন একটা সুপারিশমালা তৈরি করা হয়েছে, বলা হয়েছে এটা বাস্তবায়ন করব। আমি মনে করি যে কোনো বড় ক্রাইসিসের মানে আদালতে কতদিন লাগবে, সরকার কবে সিদ্ধান্ত নিবে, তার আগে ডায়ালগ বা আলোচনা কিন্তু অনেক সমস্যার সমাধান অনেক দ্রুত অনেক আগে করতে পারে। এই জায়গাটা একটু শুনতে চাই। আমি এখানে একটু ভাইয়ের সাথে একটু ডিফার করতে চাই। ধরুন একটু আগে কথা হয়েছে যেমন একটু যোগ করে প্রশ্নটা আপনি বলেন, আলোচনার মাধ্যমে তো সমস্যার সমাধান সম্ভব। মানে ধরেন যারা এখন আন্দোলন করছে, আন্দোলনের তো একটা প্রতিনিধিত্ব আছে। না না, আপনি আলোচনাটা কি হবে? আদালতে আদালত সাবজুডিস করে দিয়েছে, বলাই হয়েছে যে আদালতের ম্যাটার সলভ করবে আদালত। তো আদালতের বাইরে আপনি বসবেন কিভাবে? আপনি আদালতের বাইরে নিয়ে যদি বসেন তাহলে তো আপনি ওটাকে আপনাকে উপেক্ষা করে আসছেন। আপনি আদালতের জাজমেন্ট আছে। এখানে আমি একটা জিনিস বলতে চাই, যেটা একটু আগে আমি একটু বলি, একটা প্রশ্ন আমি অ্যাড করে নিই। হ্যাঁ বলেন। আলোচনায় কি এইটা কর্তৃপক্ষ এই প্রতিনিধি ছেলেদেরকে, আন্দোলনকারী ছেলেদের মেয়েদের বুঝাতে পারে না যে জিনিসটা লিগ্যাল সিস্টেমে এই জায়গায় আছে? আমি সেটাই বলছি, এই জিনিসটা সম্ভব কিনা। না না, এই জিনিসটা সম্ভব না। এই জিনিসটা আপনি গ্যারান্টি দিতে হবে। তো যা যে আপনি যদি বলেন কোর্টের কাছে গ্যারান্টি চাইলে, কোর্ট আমাকে বলবে হু আর ইউ টু আস্ক ফর ইট, নাম্বার ওয়ান। এখন আপনি গ্যারান্টি কতদিন যেটা সলভ হবে থ্রু কোর্ট? এই জন্য আমি বলছি একটা আদেশ যখন যায়, যেমন ধরেন নিম্ন আদালতে যে ঘটনা ঘটছে সেটাকে উচ্চ আদালতে আপিল করে, জিনিসটা স্টে রাখলো না, তখন কিন্তু অনেক সময় এক্সিকিউট করে কিন্তু নির্বাহী বিভাগ যে কোনো আদেশ। তো নির্বাহী বিভাগের কাছে গেলে তারা বিবেচনায় নেয়, আচ্ছা ঠিক আছে এটা তো আপিল হয়েছে, স্টে না থাকুক, তারপরে আমরা এটাকে অ্যাকশনে না নিলাম। এখন যদি কোর্ট যা দিছে দেখ, কিন্তু এক্সিকিউট করবে কিন্তু নির্বাহী বিভাগ, আর নির্বাহী বিভাগের প্রধান কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। এখন প্রধানমন্ত্রী যদি এটা ভাবেন যে ঠিক আছে আদালতের রায় হয়েছে, ফাইন, উই আর পেইং রেসপেক্ট টু দ্য জাজমেন্ট অফ দ্য কোর্ট, বাট যেহেতু আপিলটা করা হয় নাই আর ওইটা এখনো স্টে করা হয়নি, তবে একটা জিনিস করতে পারি, আমরা একটু ওয়েট করি যে এখন যেভাবে আছে আমরা প্রজ্ঞাপন জারি করছিল ওইভাবেই থাকো, আমরা দেখি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখি আপিলের কোর্ট। সেই কথাটাও কিন্তু আসতেছে না। প্রশ্নটা তো হচ্ছে আমাদের আন্দোলন বন্ধ করা। তো আন্দোলন বন্ধ করতে একটা নির্বাহী সিদ্ধান্ত হয়ে যায় যে ঠিক আছে অ্যাটর্নি জেনারেল তুমি 1 মাসের মধ্যে গেট ইট রেডি, ঠিক আছে, বাই দিস টাইম ইনফরমেশন দিয়ে দিলাম, আমরা ঠিক আছে এটা অ্যাজ ইউজুয়াল থাকুক, হতে পারে। কিন্তু আমরা সেই কথা তো শুনতেছি না, শুনতেছি না। এটা সুরাহার কি রকম কোন রকম ইঙ্গিত দেখছেন? মানে ধরেন বিষয়টা বাতিলের কথা আমি বলছি না, বাতিল সংস্থা যেটি হোক না কেন, কোন রকম সমাধানের বিষয় মানে মনে হচ্ছে যে কিছু একটা হবে? না, আমি এখনো মনে করি বাচ্চাদের সাথে একটা ডায়ালগ ওপেন করা দরকার। কার? সরকারের উদ্যোগে, সেটা শিক্ষা বিভাগ হোক বা যেটা হোক। আমরা এরকম শুনেও ছিলাম যে সিনিয়র কোনো মিনিস্টারদের সাথে তাদের একটা ডায়লগ হতেও পারে, কিন্তু যে কোনো কারণে পরে দেখছি যে এটা হয়নি। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সমাধানটা, সেটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে থাকতে পারি যে আগের দাবি ছিল সংস্কার, এখন হচ্ছে বাতিল, বিকজ অফ ওই বাতিলের মধ্যে সংস্কার শব্দ আসছে। হ্যাঁ, বাতিলের মধ্যে সংস্কার আসছে। দুটো জিনিস আমি এখনো সমাধানের জন্য আশাবাদী। দুটো জিনিস, একটা হচ্ছে যারা কর্তৃপক্ষ তারা এদের প্রতিনিধিদের নিয়ে বসে সুন্দর করে বলতে পারে, বাবা তোমরা দেখো জিনিসটা লিগ্যাল জায়গায় এখানে আছে। আমরাও কিন্তু আন্তরিক, কারণ আমরা তো বাতিলই করেছিলাম, কিন্তু কোর্টের উপরে তো সরকার বা কারো হাত নাই, কোর্টের মতো স্বাধীন। সো অপেক্ষা করে একটু লিগ্যালি, তারপরে অপেক্ষা করে যদি তারপরেও তোমাদের মনোভূত না হয়, আমরা একটা সংস্কার, যে দাবিটা ছিল সংস্কারের ব্যাপারে আলোচনা করতে পারি। কারণ হচ্ছে কি, এখানে কিন্তু একটা, এটা হচ্ছে পুরো কোটা ব্যাপারটা সিভিল সার্ভিসে, এটা কিন্তু সরকারের পলিসি ইস্যু। কিন্তু সরকারের পলিসি ইস্যুতে কিন্তু এই যে 3টা অর্গান, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, আইন প্রণয়ন এবং নির্বাহী বিভাগ, সো আপনি তো সবাইকে নিয়ন্ত্রণ করতে পারে না। সো তার পলিসি ইস্যুতেও কিন্তু আপনি কতটুকু জুডিশিয়ারির সুযোগ আছে সেটাও কিন্তু বিবেচনা। সো আইনের সব খুঁটিনাটি তো আমরা বুঝবো না, আমরা জানবো না। বাচ্চাদেরকে বলতে পারে তোমরা একটু অপেক্ষা করো, আমরা আগে লিগ্যাল জায়গাটা দেখি, তারপরে আমরা আর কি করা যায় সেটা আলোচনা করবো। আমি মনে করি ডায়ালগের কোনো বিকল্প নেই। একটা বিরতি নিয়ে শুরু করবো আবার। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও ফিরছি অল্প কিছু সময়ের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম কোটা সংস্কার আন্দোলন প্রেক্ষাপট বাস্তবতা নিয়ে। আসতে চাইব রাজ্যে কি এখন যে বাস্তবতায় আছে কোটার যে বিষয়টি, সেটি হচ্ছে বাংলাদেশে মোট সব মিলিয়ে
56% কোটা আছে, তার মধ্যে মুক্তিযোদ্ধা 30%, 10% নারী, 10% জেলা কোটা, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী, পরে 1% প্রতিবন্ধী কোটা যুক্ত করা হয়েছে। এইটা কতটা সামঞ্জস্যপূর্ণ আপনার মনে হয়? না, আমি ব্যক্তিগতভাবে আপনি আমার যদি জিজ্ঞেস করেন, আমি সামঞ্জস্যপূর্ণ মনে করি না। কেন মনে করি না? আমার এখন অবস্থা দৃষ্টিতে যেটা মনে হয়েছে, আজকে যে জাজমেন্টটা বহাল আছে তাতে কিন্তু 56% কোটা বহাল আছে, তর্কের খাতির দিন। এখন এতে আমার কাছে মনে কি জানেন, দেশে তো 18 কোটি লোক, 18 কোটি লোকের জন্য 44% কোটা আছে, আর বাকি 56টা মেধার ভিত্তিতে যাচ্ছে। সেই মেধার আইডেন্টিটি কি? মুক্তিযোদ্ধা, এটা একটা মেধার ক্রাইটেরিয়া। তারপর আসেন জেলা কোটা, মেধার ক্রাইটেরিয়া, নারী কোটা ইত্যাদি ইত্যাদি, তারপরে ক্ষুদ্রাংশ এবং প্রতিবন্ধী। মানে আনুপাতিক হারে আপনি যদি দেখেন 56টা কোটা হইতে পারেন। এই জন্য আমি 44%কে কোটা ধরে নিচ্ছি 18 কোটি লোকের জন্য, বাকিগুলা মেধার ক্রাইটেরিয়া এইটা হয়ে দাঁড়ায়। কিন্তু অনগ্রসর যারা আমি অনগ্রসর এখন আর নাই। আপনি এই কোটা ভিত্তিটা যদি 72 থেকে শুরু করে এ পর্যন্ত চালাইছেন, যেহেতু আমরা কিন্তু কিছু টেনে নিয়ে আসতে পারছি। আপনি মুক্তিযোদ্ধা ফ্যামিলি বলেন, নারীর ফ্যামিলি বলেন, তারপরে জেলাওয়ারি বলেন, আমরা এমন একটা জায়গায় নিয়ে আসছি সেখানে কোটা থাকতে পারে। একটা সংস্কার করে একটা সীমার মধ্যে এটা রাখা যেতে পারে, কারণ না তাহলে তো ডিপ্রাইভড হবে। আর আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়, কোটাটা এমন একটা ব্যাপার, আমরা দেখেছি কোটার নামে কি হয়। আমরা কিন্তু বাংলাদেশে একজন মন্ত্রী হওয়ার পরেও তাকে দেখছি সে মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হয়েছেন। তার মানে কি, কোটার সুবিধা সে নিতে চাইছেন, তার মেন্টালি হয়তো ছিল, তার ছেলেকে দিবেন অথবা তার নাতিকে দিবেন, একটা প্ল্যান তার ছিল, এটা আমার ধারণা। তা নাহলে তার মতো লোকের এই মুক্তিযোদ্ধার সনদের জন্য দৌড়াদৌড়ি করার কোনো কারণ ছিল না। 2 নম্বর হচ্ছে, শেষ করে দিচ্ছি, কোটাটায় আমার কাছে মনে হয় কোটা ভিত্তিক যখন যান তখন মানুষের কনফিডেন্স তৈরি হয়ে যায়, আমি একটু খারাপ করলেও করে দিই। এতে আমার কাছে মনে হয় প্রপার খুব মেধাবী বা মেধাসম্পন্ন লোকটাকে আমি পাচ্ছি না, রাষ্ট্র পাচ্ছে না। তাই সংস্কার দরকার, কিন্তু এই পরিমাণ কোটার আমি 100% বিরোধিতা করি। অনেক ধন্যবাদ। জি, আমার মনে হয় কি, এখানে একটা রং পারসেপশন তৈরি হয়েছে। মানে কোটা বলতে মনে হচ্ছে যে একেবারে ওই মানে আমি যোগ্যই না, কিন্তু আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার এই চাকরিটা দিয়ে দিবে। নো, আমার মনে হয় কিন্তু ভাষার চেঞ্জ আনা উচিত। 30% মুক্তিযোদ্ধার সন্তানের কোটা, আপনি বলছেন 56% কোটা, তো তাহলে থাকে সব মিলিয়ে 44% হচ্ছে মেধা। শুনুন, ওই 30% যে মুক্তিযোদ্ধার সন্তান, ওটাও কিন্তু মেধা লাগবে। ফলে এই যে মেধাকে যে আলাদা করে মেধা বলার পরে মনে হচ্ছে যে বাকিরা বোধহয় মেধাহীন বা বুদ্ধিহীন লোকজন এসে চাকরি নিবে না। এই যে কোটার বিপুল পদ শূন্য থাকছে না, এই যে 30% যে কোটা, তাকে কিন্তু এই কোটাটা দেখে হচ্ছে ভাইভাই আসার পরে। এর আগে সব পরীক্ষায় কিন্তু ইকুয়ালি সবাইকে কোয়ালিফাই করার পরে ভাইভাই যারা যোগ্য হয় তাদের মধ্যে থেকে কোটা ওখানে খালি থাকছে। এটা নিয়ে একটা ডিবেট ছিল যে যদি যোগ্য পাওয়া না যায় তাহলে খালি থাকলে তো এটা অন্যদের জন্য সুযোগ বঞ্চিত। এটা নিয়েও কিন্তু কোর্টে একবার ওটা খালি রাখার নিয়ে প্রভিশন ছিল, একবার বলেছে না ওখানে অন্য পূরণ করা। এই যে কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে, আমি মনে করি এটা যেহেতু একটা গভর্নমেন্ট পলিসি ইস্যু, এটা সংস্কারের ব্যাপারে পুরো একটা গভর্নমেন্টের পলিসি ঠিক করা যে আমরা এই কোটাগুলি 24 সালের জন্য এখন স্থির করছি, এরপরে আমরা গ্র্যাজুয়ালি এত বছর পর পর এগুলিকে রিভিউ করব এবং বাস্তবতা অনুযায়ী এই কোটার পার্সেন্টেজ কম বেশি হবে। একটু জানতে চাই, 56 জায়গায় যখন মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা 30, এই জায়গাটায় আসলে কোন রকম রিফর্ম ধরা বলে মনে হয়? মানে যেহেতু একটা আন্দোলন চলছে, এটা তো আমাদের প্রবলেম হয়েছে কি, আমরা তো রিসার্চ করি না। এই যে স্বাধীনতার 52-53 বছর পর সত্যি সত্যি মুক্তিযোদ্ধা কতজন, তাদের সন্তান কতজন চাকরির যোগ্য, কতজন চাকরির বয়স নিয়ে অযোগ্য, ক্লিয়ার রিসার্চ যদি থাকে, গভর্নমেন্টের কাছে তথ্য আছে, তথ্য হয় আছে অথবা তথ্য পরিষ্কার নাই। পরিষ্কার রিসার্চ থাকলে কিন্তু আপনি বলতে পারতেন যে 30% আদৌ দরকার আছে না, এটাকে 20-এ নামিয়ে আনা দরকার বা 15-তে, তাহলে আপনি 56টাও রিভিউ করে বলতে পারেন এই কোটাটাকে 40-এ এখন নামিয়ে আনা দরকার কিনা। আরেকটা জিনিস একটু অ্যাড করি, মানে ভাবখানে এমন মনে হচ্ছে অনেক সময় কথাটা বলতে কোটাটা একদম নতুন হয়েছে না, মানুষের একটা জানা উচিত কোটাটা হয়েছে 72 সালেই, এবং এই কোটাটা বাংলাদেশে হয়ে আসছে। হ্যাঁ, বাংলাদেশে এমন কোন সরকার নেই যে এই কোটাটা
বাতিল করেছে, বা এই প্রথম কিন্তু প্রাইম মিনিস্টার শেখ হাসিনাই বাতিল করেছে। এটা বিএনপি আমলে ছিল, জাতীয় পার্টির আমলে ছিল, সামরিক শাসনের আমলে ছিল, বেগম খালেদা জিয়ার আমলে ছিল। ফলে আজকে যে বিএনপি সাপোর্ট দিচ্ছে, তো বিএনপি যদি মনেই করে কোটা তুলে ফেলা দরকার, তাদের সরকারের আমলে বাতিল করতে পারত, তো করলো না। তো এখন এই পলিটিক্যাল পপুলার সাপোর্ট, পপুলার জিনিস ক্যাশ করার দরকার নেই, মানুষকে প্রপার গাইড করলে হয় কি মানুষ আর বিভ্রান্তিতে থাকে না। ফলে আমি মনে করি যে জিনিসটা আলোচনা করে গভর্নমেন্টের পলিসি, কোর্টে রায়, সবকিছু রিভিউ করে এটার একটা প্রপার সলিউশন যে আপনি আমরা আশা করি যে সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই বিষয়টি বুঝানো। তো অনেক ধন্যবাদ দিতে হচ্ছে জুলফিকার আলী মানিক, একই সঙ্গে অ্যাডভোকেট আভিনয় রাজ্যকে, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতের সময় দেওয়ার জন্য। দর্শকের ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখা হবে নিশ্চয় সময়, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।